500 বছর ধরে চীনে 24 জন সম্রাটের রাজপ্রাসাদ ছিল এই ফরবিডেন সিটি, যা সাধারণ জনগণের জন্য ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় আর দামি এই রাজপ্রাসাদ কেন নিষিদ্ধ ছিল, কি কি আছে এই প্রাসাদে, এবং চীনা সম্রাটদের ইতিহাসে আদ্যপ্রান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের এই সাইটটির ট্রাভেল এক্সপিরিয়েন্স, চীন ট্রাভেল সিরিজের অন্যান্য এপিসোড আর দেশ বিদেশের ট্রাভেলিং নিয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। প্যালেসে মর্নিং প্যারেড চলছে। প্যালেস মিউজিয়াম দেখতে ফরবিডেন সিটিতে, জাস্ট টিয়ানমেন স্কোয়ারের পাশেই এই প্যালেস মিউজিয়ামটা। প্রচুর লাইন এখানে। বারোটায় হচ্ছে লাস্ট চেক ইন টাইম যারা মর্নিং টিকিট কাটে। 1 থেকে 8 পর্যন্ত 5টা এন্ট্রি আছে। ফরবিডেন সিটি চাইনিজ হলিডেজ ছাড়াও প্রতি সোমবার বন্ধ থাকে। সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এটি ভিজিটরদের জন্য খোলা থাকে। দুটি সেশন আছে এখানে ঢোকার জন্য। মর্নিং সেশন সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত প্রবেশ করা যায়, আর ইভিনিং সেশনে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রবেশ করা যায়। নিষিদ্ধ শহরে ঢোকার সামনের গেটটির নাম হচ্ছে মেরিডিয়ান গেট। প্যালেসের সাউথ সাইডে অবস্থিত এটি হচ্ছে সবচেয়ে বড় গেট। মাঝখানে যে গেটটি আছে এটি দিয়ে শুধু সম্রাট একা প্রবেশ করতে পারতেন, আর বাকি গেটগুলি দিয়ে অন্যরা প্রবেশ করতে পারতেন। ফরবিডেন সিটিতে পার ডে অনলি 40,000 ভিজিটর প্রবেশ করতে পারে। সো টিকিট আপনাকে অবশ্যই অ্যাডভান্স কাটতে হবে। ঠিক 14 দিন আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যায়। মেইন প্যালেসের টিকিট প্রাইস 61 পার পারসন, যেটা দিয়ে প্যালেসের 90% প্লেস কভার করা যায়। এছাড়াও আরও দুটি ইনসাইড মিউজিয়াম আছে, গ্যালারি অফ ক্লকস অ্যান্ড দ্য ট্রেজার গ্যালারি। এই দুটি মিউজিয়ামের প্রত্যেকটি মিউজিয়ামের টিকিট প্রাইস 10 RMB করে, টোটাল 20 RMB। সো ইন টোটাল 80 RMB দিয়ে সবগুলি প্লেসই কভার করা যাবে। মেরিডিয়ান গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে একটা বিশাল স্কোয়ার। এর ভিতর দিয়ে বয়ে গেছে আর্টিফিশিয়াল গোল্ডেন রিভার। ভিতরে প্রবেশের জন্য এখানে মোট 5টি ব্রিজ আছে। ফরবিডেন সিটি টিকিট কাটার জন্য অনলাইনে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেগুলিতে টিকিট কনফার্মেশন অনেক দেরিতে আসে আর প্রাইসটাও অনেক বেশি। অথেন্টিক চায়না গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটি থেকে টিকিট কাটবেন, এর ওয়েব অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফরবিডেন সিটি যেটা হচ্ছে যে প্যালেস মিউজিয়াম বলা হয়, সেটার ভিতরে ঢুকে পড়ছি। আর হচ্ছে আমরা এখন একেবারে সামনের দিকে যাচ্ছি। প্রথমেই প্রশ্ন আসে, এই প্যালেসটির নাম ফরবিডেন সিটি কেন? চায়না এম্পায়ারের ভাবত ওরা হচ্ছে সান অফ দ্য হ্যাভেন। আকাশের নিচে সবকিছু কন্ট্রোল পাওয়ার শুধু তাদের হাতে, আর এই প্যালেসটি হচ্ছে হ্যাভেনের একটি অংশ। তাই এই ফরবিডেন সিটিতে সাধারণ মানুষের জন্য প্রবেশ করা, ইভেন প্যালেসের কাছাকাছি আসারও অনুমতি ছিল না। অনলি এম্পায়ার, তার রয়্যাল ফ্যামিলি, হাই অফিসিয়ালস আর প্যালেসের এমপ্লয়িরা এখানে প্রবেশ করতে পারত। এই জন্য চাইনিজরা এই প্যালেসটিকে রাখত জিজিং চ্যাং বা পার্পেল ফরবিডেন সিটি নামে। এরপরে যে গেটটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেট অফ সুপ্রিম হারমোনি। দুটি ব্রোঞ্জ সিংহ দ্বারা এই গেটটি পাহারা দেওয়া হয়। এই দুটি ব্রোঞ্জ সিংহ সম্রাটের সুপ্রিম পাওয়ার প্রদর্শন করে। পূর্বের সিংহটি হচ্ছে পুরুষ সিংহ, এর সামনে ডান থাবা পৃথিবীর উপর রাখা, যার অর্থ সম্রাটের শক্তি বিশ্বব্যাপী প্রসারিত। পশ্চিমেরটি হচ্ছে মহিলা সিংহী, তার সামনের বাম থাপাটি একটি সিংহ শাবকের উপর রাখা, যা সমৃদ্ধভাবে বেড়ে ওঠা রাজ পরিবারকে প্রদর্শন করে। 又认为青铜粉应该是这个颜色，实际上来说并不是，它是经历了几百年的风吹雨打之后氧化成现在我们眼前。
এখন আমরা গেট অফ সুপ্রিম হারমোনি দিয়ে প্রবেশ করছি। এই গেটটি সম্রাট সকালবেলা তার মন্ত্রীদের সাথে ডেইলি মিটিং করতেন। এবার ফরবিডেন সিটির ইতিহাস জানা যাক। হং সম্রাটের পুত্র জুরি যখন ইংরেজ সম্রাট হন, তখন তিনি চীনের রাজধানী নানজিং থেকে বেইজিংয়ে স্থানান্তরিত করেন। তিনি 1406 সালে ফরবিডেন সিটি নির্মাণ শুরু করেন। 1406 থেকে 1420 সালের মধ্যে এই পুরো রাজপ্রাসাদটি তৈরি শেষ হয়। বিশাল সাইজের এই রাজপ্রাসাদ নির্মাণে 10 লক্ষেরও বেশি লেবার কাজ করেছিল। এই রাজপ্রাসাদ তৈরিতে ব্যবহৃত হয়েছিল চীনের বিভিন্ন জায়গা থেকে আনা বেস্ট সব ম্যাটেরিয়ালস। ব্যবহৃত সামগ্রীর মধ্যে ছিল চীনের জঙ্গলে পাওয়া মূল্যবান ফবিজানান কাঠের আস্তলক। বেইজিংয়ের কাছাকাছি কোয়ারে থেকে আনা হয়েছিল মার্বেলের বড় বড় খণ্ড, আর সুজো থেকে আনা হয়েছিল সোনার ইট বা জিনজুয়ান, যেটা দিয়ে পাকা করা হয়েছিল হলগুলোর মেঝে। চীনের 24 জন সম্রাটের বাসস্থান আর পলিটিক্যাল পাওয়ারের কেন্দ্রবিন্দু ছিল এই ফরবিডেন সিটি। এর মধ্যে মিং রাজবংশের 14 এবং চিং রাজবংশের 10 জন এখান থেকে চীন শাসন করেছিলেন। নিষিদ্ধ শহরটি 1912 সালে চীনের লাস্ট এম্পায়ার পুইয়ের বিদায়ের পর আর পলিটিক্যাল সেন্টার ছিল না। নিউ চীনা গভর্নমেন্টের সাথে পুইয়ের একটি চুক্তি হয়েছিল। পুই তখন ইনার কোর্টে অবস্থান করতেন, আর আউটার কোর্ট জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল। 1924 সালে একটি অভ্যুত্থানের পর পুইকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়েছিল। 1925 সালে ফরবিডেন সিটিকে প্যালেস মিউজিয়ামে রূপান্তর করা হয়। সামনের এই হলটি হচ্ছে হল অফ সুপ্রিম হারমোনি। মিং অ্যান্ড চিং ডাইনেস্টি শাসনামলে রাজকীয় সব অনুষ্ঠানগুলি এই হলেই অনুষ্ঠিত হতো, আর চিং ডাইনেস্টির সময় সম্রাট এখানে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক করতেন। পৃথিবীর সবচেয়ে বড় সারভাইভিং উডেন স্ট্রাকচার হচ্ছে এই হল অফ সুপ্রিম হারমোনি। চাইনিজ প্যারেন্টসরা তাদের বাচ্চাদের হিস্ট্রি নিয়ে অনেক বেশি এডুকেট করে থাকেন। এই কিউট বাচ্চাটি বসে বসে সামনে থাকা রাজপ্রাসাদটির ছবি আঁকছিল। 去，留着来在那里等您，谢谢。 ইম্পেরিয়াল সিটি বেইজিংয়ের ঠিক সেন্টারে ফরবিডেন সিটির অবস্থান। 1420 থেকে 1924 সাল পর্যন্ত 500 বছরও বেশি সময় ধরে চীনের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই রাজপ্রাসাদ। 1987 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নিষিদ্ধ শহরটি একটি আয়ত্তক্ষেত্র। এটি উত্তর থেকে দক্ষিণে 961 মিটার আর পূর্ব থেকে পশ্চিমে 753 মিটার পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় এই বিশাল রাজপ্রাসাদটিতে 980টি বিল্ডিং আর 8886টি রুম রয়েছে। পুরো ফরবিডেন সিটি 26 ফিট হাই সিটি ওয়াল দ্বারা ঘেরা রয়েছে। এর ওভারঅল এরিয়া হচ্ছে 178 একর আর ফ্লোর স্পেস হচ্ছে 1.6 মিলিয়ন স্কোয়ার ফিট। ঐতিহ্যগতভাবে নিষিদ্ধ শহরটিকে দুটি ভাগে ভাগ করা ছিল, দক্ষিণে আউটার কোর্ট আর উত্তরে ইনার কোর্ট। আউটার কোর্টটি বিভিন্ন আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হতো। ইনার কোর্ট বা ব্যাক প্যালেসটিতে সম্রাট এবং তার পরিবারের বাসস্থান ছিল। পৃথিবীর সবচেয়ে বড় উডেন স্ট্রাকচারও হচ্ছে এই ফরবিডেন সিটি। ফরবিডেন সিটিতে ইয়ারলি 19 মিলিয়নেরও বেশি দর্শক ঘুরতে আসেন। 2018 সালে ফরবিডেন সিটির মার্কেট ভ্যালু হিসাব করা হয় $17 বিলিয়ন। সিংহের মাথা সিম্বল সম্বলিত এই ওয়াটার বলগুলি প্রাসাদে আগুন লাগলে তা নিভানোর জন্য ব্যবহৃত হতো। ফরবিডেন সিটি ভালো মতো ঘোরার জন্য আপনারা 6 আওয়ার্স সময় হাতে রাখবেন। এর মধ্যে 4 আওয়ার্স লাগবে হচ্ছে মেইন যে প্যালেস এরিয়াটা ওটা কভার করতে, আর অ্যানাদার 2 আওয়ার্স লাগবে দুইটা ইন্টারনাল মিউজিয়াম ঘুরতে।
আমরা এখন যাচ্ছি গ্যালারি অফ টাইম পিসেস দেখতে।台的选项。 সারাদিন রোদে ঘোরার পর ক্লক গ্যালারিটি হচ্ছে বেস্ট ফর সাম রিল্যাক্সেশন, কারণ এটা পুরোটাই ইনডোর আর এখানে এসি ব্যবস্থা আছে। গ্যালারি অফ ক্লকসে প্রায় চাইনিজ মেড অ্যান্ড ওয়েস্টার্ন মেড 200 এর মতো বিভিন্ন সাইজের ক্লক আছে। মোস্টলি হচ্ছে চিং ডাইনেস্টির সময় তৈরি হওয়া। ইভেন এখানে ইম্পেরিয়র চিয়াংলং এবং ইম্পেরিয়র কাংসির সময় তৈরি করা ক্লকও আছে। বিভিন্ন ডাইনেস্টির সময় ফরবিডেন সিটিতে ক্লকের ওয়ার্কশপও ছিল। অনেক ক্লক এখানেই তৈরি। চাইনিজ ডাইনেস্টির সময় এখানে তৈরি ক্লকগুলি ডিপ্লোমেট গেস্টদের জন্য গিফট হিসাবে দেওয়া হতো। ঘড়ির প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে আপনার এই গ্যালারিটি মাস্ট ভিজিট করা উচিত। চলুন পুরো গ্যালারিটি ঘুরে আসি। চায়নার বিভিন্ন ডাইনেস্টির সময় তৈরি করা অথবা বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করা সব ঘড়িগুলো নিয়ে 2019 সালে এই ক্লক মিউজিয়াম প্রতিষ্ঠিত করা হয়। এই প্রাসাদের সব ঘড়িগুলি খুবই দামি। এগুলি অনেকগুলি গোল্ড এবং এক্সপেন্সিভ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছিল। প্যালেসের ওয়ার্কশপ ছাড়াও গুয়াংজোতে একটি ক্লক তৈরির ওয়ার্কশপ ছিল। এছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে অনেক ঘড়ি ইম্পোর্ট করা হয়েছিল। ক্লকসে দেখা শেষ। এখানে প্রায় 16th সেঞ্চুরি থেকে শুরু করে অ্যারাউন্ড 20th সেঞ্চুরি পর্যন্ত যত ঘড়িগুলো ছিল সব ঘড়িগুলি দেখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেজার গ্যালারিতে। এটার জন্য টিকিট করতে হবে। এটার টিকিট প্রাইস হচ্ছে 10 ইউয়ান। আপনারা চাইলে অনলাইনে ইজিলি কম্বাইন টিকিটটা করে ফেলতে পারেন। সামনেই ট্রেজার গ্যালারি গেট দেখা যাচ্ছে। এখানেও সেমভাবে আমাদের পাসপোর্ট স্ক্যান করবে, তারপর আমরা ঢুকতে পারবো। এখানে চাইনিজ এখানে কয়েকটা হল আছে যেখানে এম্পায়াররা নিজেরা থাকতো। আর হচ্ছে চাইনিজ এম্পায়ারদের যে রেগুলার যে ব্যবহারের জিনিসপত্র ছিল সেগুলোর কালেকশন নিয়ে একটা ইন্টারনাল মিউজিয়াম আছে। চলুন ঘুরে আসি কি আছে ভিতরে। This is Hall of Imperial Supremacy. ট্রেজার গ্যালারি ক্লক মিউজিয়ামের ঠিক পাশে অবস্থিত। এটা মূলত একটি মিউজিয়াম যেখানে পেইন্টিং, ঘড়ি, মৃৎপাত্র, ফার্নিচার, ব্রোঞ্জের তৈরি মূর্তি, বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের বিশাল একটা কালেকশন আছে। এখানে সবগুলো জিনিসই খুব এক্সপেন্সিভ আর চীনের সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল আর বেস্ট ডিজাইনের দ্বারা এগুলো তৈরি করা হতো। চীন এম্পায়ারদের লাক্সারিয়াস লাইফের একটা আইডিয়া এখানে পাওয়া যায়। এমপ্রেস ডগা শিক্সি এখানে একটি হলে থাকতেন। চলুন পুরো ট্রেজার হলটি ঘুরে আসি।
小喝的怎么样？নাইন ড্রাগন ওয়াল হচ্ছে 9 টাইপস অফ চাইনিজ ড্রাগনের জায়ান্ট একটি স্ক্রিন। এটি চাইনিজ এম্পায়ারদের ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। চায়নাতে সব রাজপ্রাসাদেই এরকম স্ক্রিন দেখা যায়। 1772 সালে সম্রাট চিয়াংলাংয়ের শাসন আমলে ফরবিডেন সিটির এ ওয়াল তৈরি করা হয়। এই স্ক্রিন বানাতে 270টি গ্লেজ টাইলস ব্যবহৃত হয়েছিল। এই ওয়ালটি হচ্ছে চায়নার ওয়ান অফ দ্য ফেমাস 9 ড্রাগন ওয়াল। সামনের বিল্ডিংটি হচ্ছে ইনার কোরের সবচেয়ে বড় হল, দি প্যালেস অফ হেভেনলি পিউরিটি। মিং ডাইনেস্টির সময়ে সম্রাট এটিকে বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। এই বিল্ডিংটিতে মোট 9টি রুম আছে এবং 27টি বেড রয়েছে। ফর সেফটি রিজন সম্রাট এখানে এক এক দিন এক এক বেডে ঘুমাতেন। ট্রেজার গ্যালারি থেকে বের হয়ে আমরা এখন যাব প্যালেসের নর্থ সাইডের একেবারে শেষের দিকে। এই প্লেসটি হচ্ছে ইম্পেরিয়াল গার্ডেন। এখানে এম্পায়ার এবং তার রয়্যাল ফ্যামিলি তাদের রিল্যাক্স সময় কাটাতেন। এই হলটির নাম হচ্ছে হল অফ ইম্পেরিয়াল পিস। এটা মিং এবং চিং ডাইনেস্টি এম্পায়াররা প্রেয়ার্সের জন্য ব্যবহার করতেন। আমরা প্যালেসের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই ইম্পেরিয়াল গার্ডেনের পরই প্যালেস থেকে বের হওয়ার বিশাল একটা গেট আছে। নর্থ সাইডে অবস্থিত প্রাসাদ থেকে বের হওয়ার জন্য এই গেটটির নাম হচ্ছে দি গেট অফ ডিভাইন মাইট। এটাকে ব্যাক গেটও বলা হয়। এটা দিয়ে নর্মালি প্যালেসের ওয়ার্কার্সরা বের হতো। ফরবিডেন সিটি নিয়ে আজকের ট্রাভেল ব্লগ এখানেই শেষ। আগামী পর্বে থাকছে পৃথিবীর সপ্তম আশ্চর্য দি গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে একটি এপিসোড। চায়না ট্রাভেল সিরিজ আর দেশ বিদেশের ট্রাভেল এক্সপিরিয়েন্স জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করুন। থ্যাংক ইউ।